আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। সো আজকে তোমাদের জন্য সাজ্জাদ ভাই নিয়ে আসলাম কেমিস্ট্রি পরমাণু গঠনের যে সেকেন্ড লেকচারটা সেটা নিয়ে, ঠিক আছে? সো এই লেকচারের মধ্যে আমরা মূলত আলোচনা করব তোমার রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের 14 গোষ্ঠী নিয়ে। মানে এইখানে এই ক্লাসটা করার পরে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল এই দুইটা মডেল নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকা যাবে না। কারণ থাকবে না প্রবলেম, যতটুকু আছে এই টু জেড সব এখান থেকে ক্লিয়ার হয়ে যায় প্রবলেমস গুলো, ঠিক আছে? আর এই জিনিস টপিকটা বলে রাখি, পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। সো এই ক্লাসটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে করবা। আগের ক্লাসটা না করে থাকলে আমাদের কমেন্ট বক্সে বা বলতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে পেয়ে যাবা। তো চলো শুরু করা যাক। তো তোমাদের জন্য দেখতেই পারতেছো পিছনে অলরেডি লেখা আছে, লেখা লিখিয়ে আগে ক্লাসটা রেডি রাখছি যাতে করে তোমাদের লিখতে যা যাতে সমস্যাটা না হয়। আমি চেষ্টা করব এইভাবে করে ক্লাসটা নেওয়ার। আর আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে করে তোমরা খাতা কলম নিয়ে এই ক্লাসটা করতে বসো, কারণ কি এখানে যা যা লেখাচ্ছে ওগুলো যদি লেখো অলরেডি তোমার একটা নোট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এইখানে খেয়াল করলে দেখবে কি, তোমার চ্যাপ্টারের নাম তো জানি, অধ্যায় 3 পরমাণু গঠন। সো পদার্থের গঠন আর কি, পরমাণু মডেল নিয়ে আলোচনা আর কি। সো প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে, ঠিক আছে? তো রাদারফোর্ড পরমাণু মডেলের খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো এখানে লিখতেছি। এমসিকিউ বলো, সৃজনশীল বলো, লিখলে এগুলোই ইজিলি তুমি নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? তো যেমন কি 1911 সালে পরমাণু গঠন সম্পর্কে মডেল দেন কে দিচ্ছে? অবশ্যই রাদারফোর্ড, যে উনি 1911 সালে পরমাণু গঠন সম্পর্কে মডেল দেন। সো এই যে 1911 সাল, ঠিক আছে? কত? এই যে 1911 সাল লিখছি না, এটা প্রায় সময় এমসিকিউতে আসে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এরপরে যদি কি কি বলছে এই মডেলের মধ্যে সেখানে যদি যাই তো দেখবো প্রথমেই এ লিখছি আর কি। এখানে এই নাম্বারে কি বলছে যে আমাদের পরমাণু কেন্দ্র আছে নর্মালি। তো পরমাণু যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে একটা পরমাণু আঁকলাম, ঠিক আছে? তো এইটা ধরো যে কি একটা কক্ষপথ। So এই যে জিনিসটা আছে না, এটা এটা কি এই পরমাণুটা কেন্দ্রে না? So এই পরমাণুটা প্রতিটা পরমাণু একটা কি আছে, কেন্দ্র আছে, ঠিক আছে? তো এটা আমাদের কি লাইন, প্রথম লাইনটা হয়ে গেল না যে পরমাণুর একটা কেন্দ্র আছে, নাম কি? এটা নিউক্লিয়াস। তার মানে আমি কি বুঝলাম, এটার নাম কি হবে? এন লিখে রাখলাম, ঠিক আছে? নিউক্লিয়াসের কেন্দ্রে বুঝাচ্ছি। আচ্ছা নিউট্রন বুঝাতে পেশ করতে পারো, নিউক্লিয়াস, ঠিক আছে? তো এই কেন্দ্রটার নাম কি? নিউক্লিয়াস। আচ্ছা, এর ভিতরে প্রোটন এবং কি বাইরে ইলেকট্রন আছে। তার মানে কি, ভেতরে প্রোটন বলছে না, মানে কি ভেতরে কি আছে? একটা প্রোটন আছে আর বাইরে কি ইলেকট্রন আছে। মানে কি বাইরে বলতে এই কক্ষপথ গুলোতে কি থাকে, বিভিন্ন সময় ইলেকট্রন থাকে, ঠিক আছে? যেহেতু ইলেকট্রন, আচ্ছা দেখো এই জিনিসটা আগের ক্লাসেও বলছি, এখনো বলতেছি যে মোস্ট অফ দ্য টাইম আমি এখন থেকে প্রোটনের জায়গায় পি, ইলেকট্রনের জায়গায় ই লিখবো, ঠিক আছে? প্রথমবারের জন্য আমি ক্লাসে শুরু যেহেতু আরেকবার লিখে দিছি, এরপর দেখছি আমি ই দিয়ে যাচ্ছি। ই মানে কি ইলেকট্রন, এটা সব সময় ক্লিয়ার থাকবে, এটা কনফিউশন করা যাবে না, ঠিক আছে? দিয়ে কি লিখছে, যেহেতু ইলেকট্রনের ভর জিরো ধরা হয়, আমরা ক্লাস ক্লাস পড়ছিলাম না ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিনটা নিয়ে আমরা ডিটেলস পড়ছিলাম না, কার ভর কত কার চার্জ কত ওগুলো নিয়ে। তো ওখানে আমরা কিন্তু অবশ্যই বলে আসছিলাম কি ইলেকট্রনের ভরটা আপেক্ষিক ভর যেটা সেটাকে আমরা কি বলি, জিরো। তোমার ওই জিনিসটা যে চার্ট একটা বলছিলাম, চার্ট বানায় রাখতে বা চার্ট না, আমি তো জাস্ট খালি কি প্রোটন লিখে প্রোটনের যা যা ইনফরমেশন সেগুলো লিখছি, ইলেকট্রন লিখে ইলেকট্রনের যা যা ইনফরমেশন সেগুলো লিখছি। তোমরা ওগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা, কারণ ওগুলো প্রায় সময় এমসিকিউতে আসে। এছাড়াও শুধু 9-10 কেমিস্ট্রি না, বরং কি 11-12 কেমিস্ট্রিতে যেও অনেকাংশে এই নাম্বার গুলা, প্রোটন ইলেকট্রনের বৈশিষ্ট্য, ভর কত, চার্জ কত, এগুলা বিভিন্ন ম্যাথস বিভিন্ন জায়গায় দরকার পড়ে। তো অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তো যেহেতু ইলেকট্রনের ভর জিরো ধরা হয়, তাই বলা যায় যে নিউক্লিয়াসের প্রোটন ও ইলেকট্রনের ভরই পরমাণু ভর। তার মানে কি, আমরা তো বলে আসছিলাম কি ইলেকট্রনের যে ভরগুলো থাকে না, এই ইলেকট্রনের ভরটা এটা কি জিরো বলছিলাম না? এটা যদি জিরো হয় তাহলে এইটার ভিতরে কি থাকে, এইখানে মূলত থাকে একটা নিউট্রন থাকে, আর আর হচ্ছে কি একটা প্রোটন থাকে আমাদের এই নিউক্লিয়াসের ভিতরে। তো আমার যদি এইটার ভর যদি জিরো হয়, এখানে না এছাড়া কিছু নাই, এটা পুরোটা একটা কক্ষপথ, ভিতরের জায়গা পুরো এগুলো এগুলো সব ফাঁকা, ঠিক আছে? এখানে ভিতরে রেখে দিলাম ফাঁকা। এখানে ভিতরে জায়গাগুলো সবসময় কি থাকে, ফাঁকা থাকে। তো এই যে নিউক্লিয়াসটার ভরটাই হচ্ছে কি এই পুরোটা পরমাণুর ভর, তাই আমরা বলি সাধারণত। আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রনের ভর মিলে হয় নিউক্লিয়াসের ভর, আর এই সেই নিউক্লিয়াসের যে ভর
ওটাকে আমি কি বলি, পুরাটা পরমাণুর ভর, তো এটাই লিখছি এখানে, যে তাই বলা যায় নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর কি ভর। ঠিক আছে, তো আশা করি এই প্রথমটা পুরাপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমরা। যদি এখন একটু কনফিউশন থাকে একটু পিছিয়ে যাও, আবার একটু দেখে আসো তুমি, আমি ড্যাম শিওরলি বলতে পারবো এটা পুরোটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আগে যদি কোনো প্রবলেমস থাকে তোমাদের পরমাণু মডেল নিয়ে, বা আগে যদি পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলে যদি পড়ে নাই থাকো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি যাই আমরা কি দেখবো, নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র, মানে কি আমাদের এই দেখো না, এই যে পরমাণু এটা কিন্তু নিউক্লিয়াসটা অনেক ছোট আঁকছি না, কারণ কি এটা জিনিসটাই ক্ষুদ্র। তো আমরা কি দেখলাম, নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র, পরমাণুর বেশিরভাগ অঞ্চল কি থাকে, ফাঁকা, যেটা বলছে কি যে জায়গাগুলো ফাঁকা। ফাঁকা, তো এই দুই নাম্বারটা হয়ে গেল। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘোরে। তো আমাদের বিভিন্ন যদি এখানে দেখা যায় সৌরজগতের একটা যে যদি আগে ধরো এখানে আমরা কি বলি, ধরো এটা সূর্য, যে সূর্যটাকে কেন্দ্র করে কি ধরো যে কি এখানে বুধ, এখানে মঙ্গল, এখানে হচ্ছে পৃথিবী, এরকম করে কি ঘুরতে থাকে না? এই কক্ষপথ গুলোতে কি বিভিন্ন ধরনের গ্রহ ঘুরে না, এই সূর্যকে কেন্দ্র করে। আবার এখন এই জিনিসটাই এখানে লিখছে যে কি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরে। তো এইরকমই একই ভাবে তুমি যদি খেয়াল করো এই জায়গাটাতে পরমাণুতে এই যে নিউক্লিয়াস গুলো আছে না, এই নিউক্লিয়াস গুলাকে কেন্দ্র করে এই যে ইলেকট্রন গুলো আছে না, এই কক্ষপথ, কালো এটা কিন্তু একটা কক্ষপথ, তো এটাকে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো কি করতেছে, ঘুরতেছে। সেই জিনিসটি এখানে লিখছে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন, এটা ঠিক আছে, ইলেকট্রন ঘুরে। এই হচ্ছে মূলত কথাবার্তা। এই জিনিসটা তোমরা তাড়াতাড়ি একটি স্ক্রিনশট নিয়ে নাও বা পজ দিয়ে এতটুকু যে যে লেখাগুলা এগুলো তাড়াতাড়ি লিখে নাও, এরপর আমরা এখন সামনে আগাবো। ঠিক আছে, 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে নাও, এরপর এটা বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা এটা মুছে ফেলি। বুঝছি আমরা এই যে সি নাম্বারটা এখনো শেষ হয় নাই, সি নাম্বার আরো কিছু লেখা আছে, ওগুলো এখানে লিখবো। আচ্ছা দেখো, আমরা লাস্ট পর্যন্ত কি বলছিলাম, যে সৌরজগতের যেমন আমাদের কি কি আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতেছে, ইলেকট্রন, তাই না? এখন এটার সাথে আমরা এরকমও বলতে পারি না যে তোমার তোমার নিউক্লিয়াসে যে কয়টা পি আছে, পি মানে কি প্রোটন, সেই পরিমাণ ইও নিউক্লিয়াসের বাইরে আছে। এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসেও বলছিলাম। ক্লাসটা তুমি যদি না করে থাকো অবশ্যই এটা পড়ে আসো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর পড়ে থাকলে তো অবশ্যই তোমরা জানো যে আমরা কি বলছিলাম, যে একটা পরমাণুর মধ্যে ভিতরে যতটা প্রোটন থাকে, বাইরে ঠিক ওই পরিমাণে কি থাকবে, ইলেকট্রন। সাপোজ এখানে কয়টা ইলেকট্রন আমি আঁকছি দেখো তো, এখানে কি একটা, আর ধরো দুইটা দুইটা ইলেকট্রন আছে, তার মানে কি এটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন কয়টা থাকতে হবে, মাস্ট দুইটা প্রোটন থাকতে হবে। তো একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে, ঠিক একই পরিমাণে ওই পরমাণুর ইলেকট্রনও থাকে। দুইটা প্রোটন থাকলে দুইটা ইলেকট্রন, চারটা প্রোটন থাকলে চারটা ইলেকট্রন অবশ্যই থাকবে। তো ওই জিনিসটাই এখানে লিখছে যে কি, ওটাই আমাদের রাদারফোর্ড ভাইও বলছে, যে নিউক্লিয়াসে যে কয়টা পি আছে মানে প্রোটন আছে, সেই পরিমাণ ইলেকট্রনও নিউক্লিয়াসের বাইরে থাকে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাই তোমার পরমাণুর চার্জ শূন্য, পরমাণু চার্জ শূন্য। পরমাণুর চার্জ শূন্য কেন? কারণ কি, যে প্রোটন কি সবসময় প্লাস বলছিলাম না, আর ইলেকট্রন সবসময় মাইনাস বলছিলাম না। তো ভিতরে যদি ধরো যে কি, এখন ধরো এখানে হচ্ছে কি +2p, ধরো প্রোটন দুইটা এই নিউক্লিয়াসের ভিতর, তো এখানে যে দুটি ইলেকট্রন থাকে এগুলো কি -1, ধরো -1, তাহলে -2 আসতেছে না, তো +2 -2 কি আলটিমেটলি কি আসতেছে, 0 আসতেছে না। এই কারণেই বলা হয় কি, যে তোমার প্রোটন আর ইলেকট্রনের পরিমাণ যেহেতু সমান পরমাণুতে, তার মানে কি প্লাস মাইনাসও সমান সমান, তার মানে কি দিন শেষে কি 0 আসতেছে, তার মানে আমরা কি বলতে পারি, পরমাণু চার্জ গুলো কি হয়, মূলত শূন্য হয়। এর আচ্ছা, এখন আর একটাতে আসি,
সেটা হচ্ছে কি তোমাদের ধনাত্মক আমাদের কি নিউক্লিয়াসের ভিতর কেমন প্রোটন থাকে, নিউট্রন থাকে। নিউট্রন তো নিউট্রাল বলছিলাম না, প্লাস ওনা মাইনাস ওনা। প্রোটন তো আমাদের যে এটার ভিতর আছে সেটা তো প্লাস, তাই না? তো নিউক্লিয়াসটা কি আমরা তাহলে কি ধনাত্মক বলতে পারি না? যে নিউক্লিয়াসের ভিতরেই ধনাত্মক জিনিস আছে, তো আলটিমেটলি তো নিউক্লিয়াস ধনাত্মক। তো এখন মনে করো এই জিনিসটা ওরা আমাদের আলারফোর্ড বলছে যে তোমার ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি তোমার মনে করো যে কি আমাদের যে ঋণাত্মক কি আছে না, ঋণাত্মক ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল থাকে, ঠিক আছে? আকর্ষণ বল থাকে। এখন এই আকর্ষণ বলটাকে, আচ্ছা এটাও লিখে দিই, এই আকর্ষণ বলকে কেন্দ্রমুখী বল বলি আমরা। কেন্দ্রের দিকে থাকে তো আকর্ষণটা, এরকম, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, এই জিনিসটা একটু বুঝাই দিই। এটা হচ্ছে কি ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণ বল থাকে। মানে এই জায়গায় যদি খেয়াল করো, এই জায়গাটার ভিতরে কি প্রোটন আছে প্লাস, আর এখানে কি মাইনাস আছে না? তো প্লাস মাইনাস কি করে আকর্ষণ করে, তার মানে কি আমার এই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনে কি আছে একটা, বলতে কি আছে একটা আকর্ষণ আছে। আর এই যে আকর্ষণটা আছে এটা কিসের, নিউক্লিয়াসের প্রতি কি আমার ইয়ার আছে না ইলেকট্রনের। সো নিউক্লিয়াসটা এই কেন্দ্রে আছে না, এই জন্য আমরা এই যে আকর্ষণ বলটা মূলত, আচ্ছা এটা পরে সমস্যা নেই। এই যে আকর্ষণ বল থাকে, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছি মূলত, এই যে কেন্দ্রমুখী বল বলি, ঠিক আছে? এটা মাথায় রাখবা। যেমন মনে করো সূর্যের প্রতি কি আমাদের বিভিন্ন ধরনের গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, পৃথিবী, এগুলোর কি একটা আকর্ষণ থাকে না? আকর্ষণ থাকার কারণে কক্ষপথে ঘুরতেছে না? ঠিক একইভাবে আমাদের এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ থাকে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এর ফলে ইলেকট্রন গুলা কি করে, নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। এটা কে বলছে? এটা কিন্তু আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড বলছে। রাদারফোর্ডের কথা আমি এখন বলতেছি। আসলে কি সত্যি কি মিথ্যে ওটা বলতেছি না, আসলে কি সঠিক কথা নাকি ভুল কথা ওটাও বলতেছি না। আমি জাস্ট বলতেছি কি রাদারফোর্ড এই কথাগুলো বলছে, এই হচ্ছে কথা, ঠিক আছে? মার্কারটা, হুম, তো এই হইতেছে কথা। আচ্ছা লেখা কি বেশি খারাপ হয়ে গেছে দেখি তো, বোঝা যায় নাকি? হ্যাঁ বোঝা যায় মোটামুটি। তো এতটুকু হচ্ছে আমাদের মেইন কথা যেগুলো, ঠিক আছে? রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করো যদি বলে, তাইলে এই কথাগুলো লিখবে। আচ্ছা এইখানে না আরেকটা জিনিস প্রশ্ন, যদিও এই কথাগুলো আমরা বলছিলাম আমাদের ওই বেচে বলবো, বেচ বলতে কি আমরা বলছিলাম না যে সেপ্টেম্বরের মধ্যে আমরা এগুলো শেষ করে দেবো, আর সেপ্টেম্বর থেকে আমরা একটা ফাইনাল রিভিশন ব্যাচ চালু করব, যেটা হচ্ছে পেইড ব্যাচ। সেখানে আমরা মূলত প্রশ্ন কিভাবে আসতে পারে না আসতে পারে আলোচনা করব। সো যদিও ওই জিনিসটা ওখানে আলোচনা করার কথা, বাট এখানে তাও একটু বলে রাখি জিনিসটা, সেটা হচ্ছে কি প্রশ্ন এখানে না একটা ডিফারেন্ট ভাবে ঘুরে দিতে পারে বা একটা প্যাচ লাগাই দিতে পারে, ঠিক আছে? কাজটা এখানে বলে দিই, সমস্যা নাই। কাজটা হচ্ছে কি তোমাকে না, তুমি যদি এভাবে ভাবো যে তুমি পরীক্ষার হলে যাবা আর প্রশ্ন দেখবা যে লিখছে নিউক্লিয়াস রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা করো, তুমি ব্যাখ্যা করে দিয়ে আসলে শেষ না, আমার পেয়ে গেছো। এত সহজ না, প্রশ্ন এভাবে করবে না। প্রশ্ন একটু ঘুরে করবে, একটু পেঁচাই করবে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে? এটার জায়গায় এইভাবেও লিখতে পারে, ঠিক আছে? নর্মালি এটার জায়গায় নিউক্লিয়ার মডেলও লিখতে পারে। তো এটা নিউক্লিয়ার মডেল লিখলাম। তুমি কি রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করো, বা এরকম আসতে পারে নিউক্লিয়ার মডেল ব্যাখ্যা করো, ঠিক আছে? এছাড়াও এই জিনিসটাও আসতে পারে মূলত যে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল, ঠিক আছে? সৌর মডেল বা কি সোলার সিস্টেম মডেল ব্যাখ্যা কর। এখন জিনিসটা মনোযোগ দিয়ে শোনো, রাদারফোর্ড পরমাণু মডেল বলুক প্রশ্নের মধ্যে, বা নিউক্লিয়ার মডেল বলুক প্রশ্নের মধ্যে, বা সৌর মডেল বলুক প্রশ্নের মধ্যে, বা সোলার সিস্টেম মডেল বলুক প্রশ্নের মধ্যে, এই একটা দুইটা তিনটা চারটার মধ্যে যাই বলুক না কেন, তোমার উত্তর ওইটাই হবে যেটা এতক্ষণ পড়াইছি, ঠিক আছে? উত্তর চেঞ্জ হবে না, বাট প্রশ্ন চেঞ্জ হইতে পারে। তোমার হয়তো নিউক্লিয়ার মডেল বলে তুমি কনফিউজ হয়ে যাবে, কি নিউক্লিয়ার মডেল আবার কোনটা বুঝছি, আমি তো বুঝতে শুধু রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল। তো
নিউক্লিয়ার মডেল দেখার সাথে সাথে তোমাকে এটা বুঝতে হবে যে নিউক্লিয়ার মডেল বলছে, এটা তো রাদারফোর্ড পরমাণু মডেল আরেকটা না। ওটাই লিখতে চাইতেছি প্রশ্নে, যে আমি যাতে লিখিয়ে সেই জিনিসগুলো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এইভাবে প্রশ্ন কিভাবে আসতে পারে, কি কি ট্রিক্স আসতে পারে, ওগুলো নিয়ে আমরা মূলত প্রিমিয়াম ব্যাচে আলোচনা করব। যাই হোক, তো এখন কথা হচ্ছে কি, এই জিনিসটা ছোট করে একটু বলে দিলাম কারণ এটা বলা খুব দরকার ছিল। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এটা অবশ্যই মাথায় রাখবা, প্রশ্নের ভিতরে ডাইরেক্ট উদ্দীপক আকারেও আসবে, যে এটার কোনো গ্যারান্টি নেই। কেমিস্ট্রির মধ্যে এইভাবে আসতে পারে যে এরকম একটা দিল, এরকম একটা নিউক্লিয়াসের বাইরে একটা দিল, কক্ষপথ দিল। তো কক্ষপথের মধ্যে মনে করো যে একটা ইলেকট্রন দিল, দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন মডেল ব্যাখ্যা করে, এরকম করে কারণ কি চিত্র দিয়েও প্রশ্ন আসতে পারে, আমি এটা বলতে যাচ্ছি। শুধু দীপক দিয়ে আসবে তা না, এই দুটা টিপস দিয়ে রাখলাম, এগুলো মাথায় রাখবা। এরকম অনেকগুলো টিপস আমরা আরো সামনে দিব আমাদের পেইড বেস, যেটা আসছে সেপ্টেম্বরে। এখন আমরা জাস্ট কথাবার্তা না বলে টিপস না দিয়ে আমরা মেইন পরে আগে, ঠিক আছে? তো এখন রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড কি কি বলছে, এগুলো সব বলা শেষ। ঠিক আছে? এখন মূলত আমরা আলোচনা করবো কি, যে রাদারফোর্ড যে বলছে এগুলোর মধ্যে কিছু ভুল আছে বা কিছু কিছু জিনিস শুনে ব্যাখ্যা দিতে পারেনি, সেগুলোকে আমরা কি বলি জানো? রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, মানে যেখানে রাদারফোর্ড যে আটকায় গেছে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় রাদারফোর্ডকে ব্যাখ্যা দিতে পারেনি, আটকে গেছে, বিভিন্ন জায়গায় আবার ভুলও করছে। এই ভুল, সীমাবদ্ধতা বা আটকে গেছে কোন কোন জায়গায়, সেটাও আসতে পারে প্রশ্নের মধ্যে, যে নিউক্লিয়ার মডেলের সীমাবদ্ধতা লেখ। তো নিউক্লিয়ার মডেল মানে কি? রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো লিখবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে, যেগুলো আমি বলছি, যে পরমাণু মডেলে কি কি নাম আসতে পারে। রাদারফোর্ডের জায়গায় নিউক্লিয়ারও বলতে পারে, সৌরও বলতে পারে, সোলার সিস্টেম মডেলও বলতে পারে। এগুলো সীমাবদ্ধতা বললে এখন যেগুলো পড়াবো সীমাবদ্ধতা বা ভুলগুলা, সেগুলা লিখবে, ঠিক আছে? তো চলো সেই দিকে আমরা আগে। আচ্ছা, সো এখন আমরা মূলত সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছি এখানে মনে একটু লাইট পড়তেছে, এখানে সীমাবদ্ধতা লিখছি, ঠিক আছে? সো এখন এতক্ষণ আমরা কি করছি, বোর পরমাণু মডেলে বোর না রাদারফোর্ড রাদারফোর্ড পরমাণু মডেলের কথাগুলো বলছি। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? সো বোর্ডের পিসি দেখতে পারতেছো, লিখে নিয়ে আসছি আমি তোমাদের জন্য। সো যদি এখানে একটু খেয়াল করো, তুমি কি কি দেখবে? জন্য লেখা, ইলেকট্রনের কক্ষপথের আকার ব্যাসার্ধ নিয়ে ব্যাখ্যা দেয় নেই, ঠিক আছে? আমরা এতক্ষণ যা যা বলছি না রাদারফোর্ড বলছে, মনে আছে একটু আগে যতটুকু পড়াইছে রাদারফোর্ডের কথাগুলো, রাদারফোর্ড কিন্তু শুধু 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 অতটুকুই কথাবার্তা বলছে, এছাড়া একটু বেশি কম কথাবার্তা বলেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে রাদারফোর্ড শুধুমাত্র অতটুকু কথাই বলে গেছে, ওখানে তো কোনো আকার বা ব্যাসার্ধ নিয়ে কথা বলছে বলেনি। তো এই জিনিসটাও একটা ভুল বা সীমাবদ্ধতা আমরা বলে থাকি, কারণ এটা বলা দরকার ছিল। কি বলা দরকার ছিল আবার বলি, যে একটা নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কি, এটা ধরো যে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? আর একটু কি, এটা ধরো একটা নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে কেটে ইলেকট্রন ঘুরতেছে কক্ষপথে। এই কক্ষপথের যে আকারটা, এটার ব্যাসার্ধ কতটুকু ছোট হবে বা বড় হবে, এইটারই কি বলা যায়, আমাদের আলাপ কোনো কথা বলে নাই। তার মানে কি, আমি যদি বলতে চাই ইলেকট্রনের কক্ষপথের আকার ব্যাসার্ধ নিয়ে ব্যাখ্যা দেন। এরপর যদি দেখি আমরা কি দেখবো, সৌরজগতে সূর্যের বা গ্রহের কি চার্জ বা আধার নাই। চার্জের আরেক নামে কিন্তু আধার, ঠিক আছে না? চার্জ বা আধার নাই, তবে নিউক্লিয়াসের, এই যে নিউক্লিয়াসের কিন্তু আর ইলেকট্রনের কিন্তু আছে, কি আছে? চার্জ বা আধার। এটা তো আমরা আগেই পড়ছি, তাই না? যেমন ইলেকট্রনের মাইনাস চার্জ আর নিউক্লিয়াসের প্লাস, কারণ কি নিউক্লিয়াসের কিন্তু কি আছে? প্রোটন আছে, এই জন্য। সো ওদের প্লাস মাইনাসের চার্জ আছে, কিন্তু আমার সৌরজগতে কি প্লাস মাইনাসের চার্জ আছে? সৌরজগতের বেলায় তো গ্রহ সূর্যের তো এরকম প্লাস মাইনাসের কোনো চার্জ নাই, ঠিক আছে? তো তাই জন্য এদের তুলনা করাটা সঠিক হয়। তো এইভাবে দুইটা জিনিস তো চার্জ মিলে না, একটা চার্জ আছে একটা চার্জ নাই, তাও এদের দুজনকে যে একসাথে মানে কি তুলনা করছে, এই জিনিসটা আসলে করা উচিত হয়নি। তো এই কথাটাই বলা হচ্ছে মূলত। আচ্ছা, এরপরে যদি আমি দেখি সিটে 3 নাম্বার কি লিখছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। কি একাধিক মানে কি, আমাদের যে রাদারফোর্ড কথা বলছে, রাদারফোর্ডে শুধু একটা ইলেকট্রন থাকে, কি হবে সেটা নিয়ে কথাবার্তা বলছে। এখানে একটা জায়গায় যদি 5টা বা 6টা ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে পরিভ্রমণ বা ঘুরবে, সেটা নিয়ে কোনো ধারণাই দেওয়া হয়নি। একটা ইলেকট্রন কিভাবে চলাচল করবে, ঘুরবে হাইড্রোজেনের বেলায় সেটা বলছে। হাইড্রোজেন ছাড়া বাকি যে আরো আছে, সেটা লিথিয়াম বা সোডিয়াম নিলাম, সোডিয়ামে 11টা ইলেকট্রন, 11টা প্রোটন, ওখানে কি ঘটনাটা ঘটবে, ওইটা নিয়ে কি আমাদের রাদারফোর্ড সাহেব কোনো ব্যাখ্যা বা কোনো মডেলের কোনো ধারণাই দিতে পারেনি। তো এটাও কি একটা তার সীমাবদ্ধতা, তাই না? আরেকটা সীমাবদ্ধতা আছে, এটা লিখতে পারি না জায়গা না থাকার কারণে। তো আশা করি তোর ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এগুলো ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই এগুলো লিখে নাও, একটা পজ করে স্ক্রিনশটে লেখো, 5 সেকেন্ড মধ্যে আমি এটা মুছে। আর একটা লাস্ট জিনিস আছে, ওটা বুঝাচ্ছি। এরপরেই আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে A to Z
সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি হোক। ঠিক আছে, সো আমরা এই জায়গাটা মুছে দিই। মুছে আমাদের লাস্ট যে জিনিসটা সীমাবদ্ধতা আছে রাদারফোর্ডে, সেটা আমি কথা বলি। ঠিক আছে, সো আমরা যদি আর দেখি 2 নাম্বার শুনতে একটা নতুন লোকের নাম শুনবো, ম্যাক্সওয়েল। ঠিক আছে, ম্যাক্সওয়েল বানান হয়তো ইংলিশে গুলো করতে পারি। আচ্ছা, সো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, ঠিক আছে, সো ম্যাক্সওয়েলের অনুযায়ী লিখুন শর্টকাটে অনুযায়ী। ম্যাক্সওয়েলের কথা অনুসারে ব্যাপারটা কি ছিল, যে ইলেকট্রন যদি, ঠিক আছে, ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করবে, ঘূর্ণন করতে থাকে। ঠিক আছে, ঘূর্ণন করে, তবে ক্রমাগত ভাবে তোমার শক্তি হারাতে থাকবে। ঠিক আছে, শক্তি হারাতে থাকবে, ফলে এক পর্যায়ে তোমার নিউক্লিয়াসে আপতিত হবে। নিউক্লিয়াসে আপতিত হবে, তবে বাস্তবে এমন দেখা যায়, তেমন দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু লিখে দিই, এটা তো লিখছি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আর রাদারফোর্ডের মডেল ঠিক না, সঠিক না, এটা লিখতে পারো। আমি শর্টকাটের জন্য ভুল লিখলাম। ঠিক আছে, ভুল। আচ্ছা, হাতের লেখা কি খারাপ হচ্ছে দেখে আমি তোমার বুঝবা নাকি, আশা করি বুঝতে পারবা, নাইলে আমি মুখ দিয়ে বলতেছি, এটা একটু শোনো মনোযোগ দিয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি বলছি, যে ম্যাক্সওয়েলের অনুযায়ী বা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী লিখি। ঠিক আছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণন করে, মানে কি, ধরি এখানে একটা কি আছে আমার নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন, তাই ইলেকট্রন এরকম ঘুরতে থাকে, ঘুরতে 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 একটা পর্যায়ে ভিতরে যায় পড়ে যাবে, এই হচ্ছে কথা। তো তত্ত্ব অনুযায়ী আমাদের ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণন করে, তবে ক্রমাগত ভাবে শক্তি হারাতে থাকবে, যতবার ঘুরবে শক্তি হারাতে থাকবে। তো ফলে এক পর্যায়ে নিউক্লিয়াসে আপতিত হবে। এখন কথা হচ্ছে কি, এইভাবে যদি ঘুরতে থাকে, ঠিক আছে, এই যে জিনিসটা, বা আরেকটু বড় করে দেখে, ঠিক আছে, তবে এটা নিউক্লিয়াস, হচ্ছে ইলেকট্রন, এভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে 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 কি আপতিত হয়েছে এটার ভিতরে। আর নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে ঘুরতে আপতিত কেন হচ্ছে, কারণ কি, তোমার ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ঘূর্ণন করার সময় ক্রমাগত ভাবে কি হারাবে, আমাদের ইলেকট্রন শক্তি হারাবে, শক্তি হারাতে থাকবে, ফলে এক পর্যায়ে নিউক্লিয়াসে আপতিত হবে। তবে কি বাস্তবে এমনটা দেখা যায় না। এমন কথা হচ্ছে কি, যদি এইভাবে ঘটনাটা ঘটে, ক্রমাগত ভাবে শক্তি হারাতে যদি থাকে, হারাতে হারাতে কি করবে, আপতিত হবে না এখানে। আর আপতিত হলে তার মানে কি হবে জানো তুমি, নর্মালি আপতিত যদি হয় তাহলে পরমাণুর অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যাবে। তার মানে কি, শুরুতেই ভুল বলতে পারি না আমরা, মানে কি, পরমাণুটার যদি অস্তিত্বই না থাকে, পৃথিবীতে যদি কোনো পরমাণু না থাকে, তাহলে আমরা আছি কেমনে, চেয়ার টেবিল বেঞ্চ বোর্ড মোবাইল এগুলো আছে কেন, সেটা বলো। কারণ কি, এগুলো তো সব একটা পরমাণু সমষ্টি। আর পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরতে ঘুরতে যদি পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই পড়ে যায়, তাহলে তো আলটিমেটলি নিউক্লিয়াসের মধ্যে পড়ে গেছে, মানে কোনো ইলেকট্রন নেই। ইলেকট্রন নাই মানে কি, পরমাণুর অস্তিত্বটাই নেই। তো না থাকলে আমাদের আশেপাশে জিনিসগুলো কেমন আছে, তার মানে কি বলতে পারে, বাস্তবে কি এমনটা ঘুরতেছে আসলে, বাস্তবে তেমন ঘটে না। তার মানে তাই বলা যায় কি, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, সেটা কি সঠিক না বা ভুল, এই হচ্ছে কথা। এই মূলত এই চারটা হচ্ছে কি রাদারফোর্ডের সীমাবদ্ধতা আমরা বলি। তো এই চারটা রাদারফোর্ডের সীমাবদ্ধতা
তোমরা যদি পড়ো, আমাদের ক্লাসটা যদি মনোযোগ করে থাকো, আমাদের ক্লাসটা যদি মনোযোগভাবে করে থাকো আর কি, আসলে যদি খাতার মধ্যে নোট করে থাকো তুমি অবশ্যই পারবা, এটা নিয়ে গ্যারান্টি থাকে। প্রশ্ন কিভাবে আসবে না আসবে ওগুলো নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করবো, বলছি আমরা সেপ্টেম্বর থেকে। বাট এখন আশা করি এই জিনিসগুলো নিয়ে তুমি পুরোপুরি ক্লিয়ার। আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, প্রশ্ন এভাবে আসতে পারে সোলার সিস্টেম মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো, সৌর মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো, নিউক্লিয়ার মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করো। তখন কি করবা, এতক্ষণ যা পড়াইছি এগুলো লিখবা, ঠিক আছে? সেইখানে হচ্ছে মূলত কি আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলটা আর এর সীমাবদ্ধতা ডিটেলস। আশা করি কোনো ধরনের তোমাদের কনফিউশন বা কোনো ধরনের প্রবলেম নেই। তাও যদি কোনো কনফিউশন বা প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের পেজ আছে, পেজে মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দিতে। পেজ তো জানোই কি তাই না, হোসেন্স ক্লাসরুম পেজ। আর এছাড়াও তোমাদের কমেন্ট বক্স, ওখানে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আর আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। আর ইউটিউব তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। যাই হোক, সো এইগুলো হচ্ছে মূলত রাদারফোর্ড, তাই না? এখন আমরা মূলত আলোচনা করবো কি নিয়ে বলতো, বোর পরমাণু মডেল। ঠিক আছে, চলো বোর পরমাণু মডেল শুরু করা যায়। আচ্ছা, সো এখন পিছে হয়তো বা দেখতে পারতেছো যে কি আমরা বোর পরমাণু মডেল নিয়ে বর্তমানে আলোচনা করবো এখন। সো রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে এতক্ষণ যা আলোচনা হয়েছে আশা করি সব ক্লিয়ার তোমরা। সো বোর পরমাণু মডেলটা মূলত রাদারফোর্ড পরমাণু মডেলের পরে আসছে। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবো অবশ্যই যে রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু প্রথম মডেল পরমাণু নিয়ে, ঠিক আছে, পরমাণুর গঠন নিয়ে আর কি। প্রথম মডেল যেটা সেটা কি রাদারফোর্ড পরমাণু মডেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো চলো এখন আমরা কি নিয়ে আলোচনা করবো, বোর পরমাণু মডেল, ঠিক আছে? সো আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা নিচ্ছি তোমরা বুঝছো। আর যেটা বললাম যে আমি আশা করি যে তোমরা এতক্ষণ ধরে আমার সাথে সাথে খাতায় লিখে আসছো, যেটা আমি সবসময় বলি প্রতিটা ক্লাসে যে নোট করা খুবই বেশি ইম্পর্টেন্ট। এখনো দেরি হয় নাই, তুমি যদি চাও এখনো নোট করার মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সাথে যদি পুরোগুলি কোর্সটা শেষ করতে পারো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলার হায়ার ম্যাথ, এগুলো সব 5টা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের রিভিশন যদি আগে পড়ে থাকো তাহলে আমাদের সাথে রিভিশন হবে, আর আগে পড়ে না থাকলেও আমাদের সাথে শেষ করতে পারবে নোট করার মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে। তাহলে কিন্তু তুমি একটা অনেকটুকু আগায় থাকবে, কারণ তোমার পরীক্ষা হচ্ছে কি সামনের ফেব্রুয়ারি মাসে, তাই না? সেই আগে দিয়ে কিন্তু তোমার একটা বেস্ট প্রিপারেশন নেওয়া দরকার। কারণ সেপ্টেম্বরের পরে তো আমরা আমাদের পিক ব্যাচের কথাবার্তা বলছি, বিভিন্ন ইয়েতে শুনতে পারছো তোমরা যে আমরা কিভাবে পড়াবো বা আমাদের প্ল্যানস গুলো কি কি আছে। আমরা শর্ট রিভিশন দিব, ওয়ান শট টাইপ, এছাড়া আমরা মডেল টেস্ট নিব, এছাড়া আমাদের টেস্ট পেপারের যে এটা তোমাদের চলে আসবে টেস্ট পরীক্ষা পরে, সেই টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্ন আমরা সলভ করবো, কিভাবে প্রশ্ন আসতে পারে সেই টেকনিক ট্রিক্স এগুলোর অনেক কিছু বলবো। তো ওগুলো নিয়ে কিন্তু তখন বিজি থাকবো। তো এখন যদি এগুলো শেষ না করো, সেপ্টেম্বর অক্টোবর যায় যদি এগুলো নিয়ে টানাটানি করো, তাহলে তো ওগুলো শেষ করতে পারবো না আলটিমেটলি। তাই সময়ের কাজ সময় শেষ করবা, কারণ সময় কাজ সময় শেষ করা খুব বেশি দরকার। না করলে পড়া যায় অনেক বেশি পস্তাইতে হবে, কারণ কি সব পড়া তোমার জমে যাবে, ঠিক আছে? সেরকম ভুল করবা না ভুলে। আচ্ছা, তো আমরা আসি এখন বোর পরমাণু মডেল নিয়ে কথা বলতে। যেটা বলতেছিলাম আমরা যে বোর পরমাণু মডেল কি কি মাথায় রাখবো, যে রাদারফোর্ডের ভুল সংশোধন করে কত সালে, 1913 সালে, ঠিক আছে? 1913 সালে কি করছে, মডেলটা দিচ্ছে, এই মডেলটা। আচ্ছা, বিজ্ঞানীর নাম কি ছিল, নিলস বোর, ঠিক আছে? নিলস বোর তোমার এই বোর পরমাণু মডেল বা পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, তো এরপরে যদি দেখো এখানে কি লিখবা, কি কি লিখছে। তো প্রথম এই বোর পরমাণু মডেল নিয়ে যদি কথা বলতে যাই, তো প্রথম যে ব্যাপারটা সেটা নিয়ে আমি কিছুটা লিখছি, আরো কিছু জিনিস বাকি এগুলো লিখবো। তো প্রথম যে কথা সেটা হচ্ছে কি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, ঠিক আছে? এটা কে বলছে, আমাদের নিলস বোর সাহেব বলছে। কি লিখছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে আছে, এটা লিখে দেওয়ার ক্লিয়ার হয়ে যাবে, ইলেকট্রন ঘুরতে পারে না। মানে যে কোনো, এটা ধরো দেখি তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, এটা নির্দিষ্ট কি থাকবে, কক্ষপথ কি থাকবে, বিদ্যমান থাকবে। মন চাইলো একটা কক্ষপথ এরকম, আর একটা কক্ষপথ এরকম, আর একটা কক্ষপথ এরকম, না, এরকম হবে না। সবগুলো একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ, নির্দিষ্ট একটা আকার, নির্দিষ্ট একটা আকৃতি থাকবে প্রতিটা কক্ষপথ, ঠিক আছে? এটা কার কথা, আমাদের নিউজ বোর্ডের। আচ্ছা, এখন এই যে কক্ষপথ বলছেন, একটা নির্দিষ্ট কক্ষপথ বিদ্যমান, দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট কক্ষপথ বিদ্যমান। এই নির্দিষ্ট কক্ষপথ যে বিদ্যমান, এই জিনিসটাকে না অনেক ভাবে নাম দেওয়া যায় কক্ষপথ। এই বৃত্তাকার যে কক্ষপথ সেটাকে কি বলছে, আচ্ছা ভালো কথা এটা মাথায় রাখবা, যে নিলস বোর কিন্তু এটাও বলছে যে কি কক্ষপথটা কি হবে, বৃত্তাকার টাইপের হবে, ঠিক আছে? তাই ওনার হিসাবে কক্ষপথ গুলো সাধারণত কি হয়ে থাকে, বৃত্তাকার আকৃতির হয়ে থাকে। সেই বৃত্তাকার কক্ষপথকে প্রধান শক্তি স্তর বলা হয়। কক্ষপথ, শুধু কক্ষপথ নামও দেওয়া হয়, স্থির কক্ষপথও বলা হয়।
শেল বলা হয়, আবার কি অরবিটও বলা হয়। যেটাই বলা হোক না কেন বুঝাচ্ছে কিন্তু একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো স্থির কক্ষপথে যখন ঘোরার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। ধরো তোমার, এটা মুছে দিই, ধরো এটা একটা কক্ষপথ আর এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে, এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে। এই যে ঘুরতেছে না, এই একটা বৃত্তাকার স্থির কক্ষপথে ঘুরার সময় এই ইলেকট্রনটা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এটা কার কথা বলে? কিন্তু ম্যাক্সওয়েল বা ইয়ের সময় নাম কি রাদারফোর্ডের সময় কথা ছিল কি বিকিরণ শোষণ করবে, ওরকম কিন্তু বিকিরণ করতে থাকবে, করতে করতে আমরা ম্যাক্সওয়েল কিন্তু বলছিল বিকিরণ করতে করতে না তাইলে নিউক্লিয়াসের ভিতর ঢুকে যাবে, তাহলে তো একটা ঝামেলা। তো ওরকম কোনো ঝামেলা নাই, কোনো ওরকম নির্দিষ্ট একটা কক্ষপথ আছে যার কারণে শক্তি বিকিরণ আর শোষণের সমস্যা আসতেছে না। এটা কে বলছে? আমাদের বোর সাহেব। তো বোর সাহেবের কথায় কি কক্ষপথটা কি হবে? স্থির হবে। যেই কথাটা আমাদের রাদারফোর্ড কিন্তু বলে নাই যে কক্ষপথ আছে নাকি নাই, বা থাকলেও স্থির কক্ষপথ আছে নাকি এটা তো বলছে যে একটা কক্ষপথ আছে নিশ্চয়ই, কিন্তু কক্ষপথ কি স্থির নাকি বৃত্তাকার নাকি কি এগুলো নিয়ে কিন্তু কিচ্ছু বলে নাই আমাদের রাদারফোর্ড সাহেব, কিন্তু বোর বলছে এটা, এটা মাথায় রাখবে। আচ্ছা, স্থির কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক দ্বারা প্রকাশ করা হয়। এই লেখাগুলো আশা করি তোমরা বুঝে গেছো, আমি বুঝানোর সাথে সাথে তাড়াতাড়ি লিখে ফেলো, বা 5 সেকেন্ড টাইম দিচ্ছি, পজ করো, পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নাও, যাই করো 5 সেকেন্ড পরে আমরা এগুলো মুছে আমরা সামনে আগাবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা মার্কেটটা উঠি। আচ্ছা, 5 সেকেন্ড হয়ে গেছে, আমরা এগুলো মুছে ফেলি। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই। তো এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখবো, আমরা কি বলছি স্থির কক্ষপথ গুলোকে এল দ্বারা প্রকাশ করা হয় না। আগে একটা ছবি আঁকি, ঠিক আছে? ছবি আঁকলাম, এটা হচ্ছে কি আমার নিউক্লিয়াস, ঠিক আছে? এটা একটা কক্ষপথ, আর এই কক্ষপথ গুলোকে কি দ্বারা প্রকাশ করে? আমরা এন বলি সাধারণত, তাই না? তো এটা কি প্রথম কক্ষপথ না? তো এন এর মান কি 1 বলতে পারি না? এটা কি দ্বিতীয় কক্ষপথ? তো এন এর মান কি আমি 2 বলতে পারি না? এটা তো দ্বিতীয় কক্ষপথ, তাহলে কি এন এর মান 3 বলতে পারি? এটা চতুর্থ কক্ষপথ, এর মান 4 বলতে পারি। তাহলে কয়টা কক্ষপথ আছে বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা কিন্তু নিউক্লিয়াস, এটা আমার ধরো না। 1 2 3 4, তাহলে কি এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3, এন এর মান 4, মানে কি চারটা কক্ষপথ আছে এখানে, ঠিক আছে? চারটার বেশি হইতে পারে। এখন কথা হচ্ছে কি চারটা কক্ষপথ যদি থাকে, এই চারটা কক্ষপথের কি কিছু কিছু না নামও আছে, মানে এগুলাকে তুমি নাম্বার দিয়েও প্রকাশ করতে পারো, 1 2 3 4, আবার সেই সাথে কিছু অ্যালফাবেট দিয়েও প্রকাশ করতে পারো, ঠিক আছে? তো যেমন এন এর মান যদি 1 হয় সেটাকে আমরা কি বলি? কে, ঠিক আছে? এন এর মান যদি 2 হয় আমরা কি বলবো? এল, বুঝতেছো? এন এর মান যদি 3 হয় তখন কি বলবা? এম, ঠিক আছে? 3 হলে কি বলবা? এম, 4 বললে বলবো এন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার, তোমাকে সাপোজ যদি কোথাও দেখো তুমি যে এমসিকিউ, যেটা প্রায় সময় আসে, খুব একটি ইম্পর্টেন্ট এমসিকিউ বলে রাখি এখানে, যে এন এর মান যদি তোমার 3 হয় তাহলে কক্ষপথটার নাম কি? কে এল এম এন, উত্তর কি হবে? 3 নিলে এন। এরকম প্রশ্ন এভাবে আসতে পারে যে তোমার এল কক্ষপথের সংখ্যা কত বা নাম্বার কত, কত নাম্বার কক্ষপথটাকে সাধারণত আমরা এল বলে থাকি। তো এল কোনটাকে বলি আমরা? 2 নাম্বারটাকে। এটা মাথায় অবশ্যই রাখবা যে এন এর মান, এখানে লিখতেছি না, আলাদা করে চিত্রের মাধ্যমে বুঝা দিচ্ছি, তোমার এরকম একটা চিত্র এঁকে রাখবো অবশ্যই খাতার মধ্যে, মানে ক্লিয়ার থাকবে যে এন এর মান 1 হলে কে বলি, এন এর মান 2 হলে এল বলি, এন এর মান 3 হলে এম বলি, এন এর মান 4 হলে এন বলে থাকি আমরা, ঠিক আছে? বড় হাতের অবশ্যই, অবশ্যই কে এল এম এন, ঠিক আছে? কে এল এম এন, এগুলো কি হবে? ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে প্রকাশ করবা। সেগুলো সাধারণত কি বলি? কক্ষপথের নামকরণ আর কি, ঠিক আছে? তোমরা কক্ষপথকে নাম্বার দ্বারা প্রকাশ করতে পারো, অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো। এখন পরীক্ষার প্রশ্নে কিভাবে আসবে বা প্রকাশ করবে এটা তো তুমি জানো না, তো তোমার অবশ্যই 2 রকমই জানা থাকতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তো চলো, এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি 2 নাম্বারটা দেখবা কি
যে তোমার আমাদের যে বোর সাহেবের হিসেবে না তোমার একটা শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকে, মানে ইলেকট্রনের কি থাকে, কৌণিক ভরবেগ। আর এই কৌণিক ভরবেগ বের করার একটা সূত্র আছে, এম ভি আর, ঠিক আছে, এম ভি আর বাই এন এইচ টু পাই। ক্লিয়ার? তো এই সূত্রটা তোমরা আপাতত জাস্ট মনে রাখো, যখন তোমরা ইন্টারে উঠবা, ঠিক আছে, 11 12, তখন তুমি এই সূত্র দিয়ে কিছু ম্যাথ আছে কেমিস্ট্রির প্রচুর চ্যাপ্টার, ঠিক আছে। তো এইখানে তুমি কি মাথায় রাখবা যে ইলেকট্রনের কোন শক্তি স্তর আর কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র কি, এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই। এখন এখানে এম দ্বারা কি বুঝাইতেছে, ভি দ্বারা কি বুঝায়, আর দ্বারা কি বুঝায়, এগুলা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। এম হচ্ছে মূলত আমরা বলি এটাকে ইলেকট্রন আছে না, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কিন্তু আগেও পড়াইছিলাম লাস্ট ক্লাসে, আশা করি তোমাদের মনে থাকার কথা। তাও তোমাদের জন্য আরেকবার লিখে দিচ্ছি, ঠিক আছে। সো 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে, 31, ঠিক আছে। তারপরে যদি আসা তো কেজি, আচ্ছা, এরপরে আসলে যদি আমরা আর নিয়ে, ঠিক আছে, আর কি হতে পারে বলতো, আর কে সাধারণত আমরা বলি কি ব্যাসার্ধ, ঠিক আছে। আর হচ্ছে কক্ষপথে ব্যাসার্ধ। আচ্ছা, এম গেছে আর গেছে ভি। ভি কি হতে পারে বলতো, ইলেকট্রনটা আছে না, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। দেখো জিনিসটা ক্লিয়ার না থাকলে আরেকবার বলি, সাপোজ এটা একটা ধরো নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রনটা যাচ্ছে না, ইলেকট্রনটা তো ঘুরে ঘুরে যাচ্ছে না, চলতেছে না, বুঝলাম না, এটা কি করে কেন্দ্র করে ঘুরতে থাকে। এই যে ঘুরতেছে কতটুকু, সেগুলোটাকে আমরা বলছি কৌণিক ভরবেগ। ভরবেগ কি হবে, এম দ্বারা কি এই ইলেকট্রনের ভর, ভি দ্বারা কি এই ইলেকট্রনটা যাচ্ছে যে কতটুকু স্পিডে যাচ্ছে সেটা কি বেগ, এই যে ইলেকট্রনের বেগ। আর দ্বারা কি বুঝাচ্ছে, কক্ষপথটার ব্যাসার্ধ, মানে নির্দেশটা মাঝখানে হবে, এখান থেকে কি এখানে এতটুকু পর্যন্ত আর না, সেটা ব্যাসার্ধ। এগুলো হচ্ছে কথা, ঠিক আছে। এখন যদি এন বলি, এন কি দিতে পারে, এন সাধারণত মনে আছে এন কোনটাকে বলছিলাম, এন কি এগুলা না, তো এগুলোকে আমরা কি করতে পারি, কক্ষপথের সংখ্যা, ঠিক আছে। বা কক্ষপথের সংখ্যা বা আমরা বলতে পারি কোয়ান্টাম নাম্বার। এখন এই কোয়ান্টাম মানে কি, এই জিনিসটা তোমার অনেক বড় একটা জিনিস, যেটা তোমরা ইন্টারে গেলে অনেক ডিটেলস জানতে পারবে, যে কোয়ান্টাম সংখ্যা 4টা থাকে, প্রধান শক্তি স্তর, অরবিটাল, পরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলা কত জিনিস, এগুলা সামনে লাগলেই পড়াবো, বাট আপাতত এগুলো নিয়ে কোয়ান্টাম নিয়ে আমি ডিসকাস ডিটেইলে করতেছি না, এতটুকু মাথায় রাখবে, এর দ্বারা বুঝে কক্ষপথের নাম্বার, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, পাই মানে তো জানে। আচ্ছা এইচ, বাট এইচ লিখে দিলাম। আচ্ছা এইচ, এইচ হচ্ছে কি তোমার নর্মালি প্লাঙ্কের ধ্রুবক, এটা একটা ধ্রুবকের মান আর কি, যদি প্লাঙ্ক, ঠিক আছে, প্লাঙ্কের ধ্রুবক, মানে এই প্লাঙ্কের ধ্রুবকটা কত জানো, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা। আমি কেন বলছি, কারণ কি এটা পরীক্ষায় আসলে আসতেও পারে, যদি পরীক্ষায় স্কুলে যদি টেস্ট পরীক্ষা বলে চায় কঠিন করতে, ঠিক আছে, কেজি পার সেকেন্ড, সেখানে প্রশ্ন কঠিন করতে চাইলে করতে পারে, বলা যায় না। সো ওতে মাথায় রাখাটাই বেটার, ঠিক আছে। এসএসসির জন্য তেমন একটা লাগে না এগুলো মাথায় রাখা, ঠিক আছে। আচ্ছা, আরেকবার ছোট করে রিক্যাপ করি, কি বলছে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সূত্র কি, এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এম দ্বারা কি বোঝাচ্ছে, ভর ইলেকট্রনের, আর দ্বারা বোঝাচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, ভি দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের বেগ, এম দ্বারা বোঝাচ্ছে কক্ষপথের সংখ্যা, কত নাম্বার কক্ষপথে আছে আর কি সেটা, আর পাই তো পাই, আর এইচ দ্বারা বোঝাচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, এই ধ্রুবকের মান, ঠিক আছে। এগুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এগুলো যদি ক্লিয়ার হয়ে যাও, তাইলে আমরা সামনে আগাই। আমরা কি এটা বি বলছি না, সি নিয়ে কথা বলবো, ঠিক আছে। সি জিনিসটা কিরকম, তোমার আমরা কি বলছিলাম একটু আগে মনে আছে, এ তে আমাদের বিজ্ঞানী বোর্ড কিন্তু এই কথাটা বলে গেছিল যে তোমার ইলেকট্রন সাধারণত স্থির কক্ষপথে যখন থাকবে,
তখন কিন্তু সে কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। কিন্তু এখন কথা হচ্ছে কি, সে যদি কোনো প্রধান শক্তি স্তরে সাধারণত এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, তাহলে কি এরকম এখানে একটা ইলেকট্রন চাচ্ছ এখান থেকে এখানে যাবে, তাহলে কি শক্তি বিকিরণ বা শোষণ করবে? এটা কে বলতেছে? আমাদের বিজ্ঞানী বোর্ড। আবার বলি, এখানে যতক্ষণ মধ্যে ঘুরতেছে কোনো শক্তি বিকিরণ শোষণ নাই, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যখন যাবে তখন শক্তি বা শক্তি বিকিরণ বা শোষণ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সি নাম্বার। সি নাম্বারটা কি? যে ইলেকট্রনটা স্থির কক্ষপথে ঘুরার সময় তোমার শক্তি, যে ইলেকট্রনের লিখ না, ইলেকট্রনের শক্তি শোষণ বিকিরণ হয় না। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, নিম্ন, এটা মাথায় রাখবা, হবে নিম্ন থেকে শক্তি স্তর বলো বা কক্ষপথ বলো একই জিনিস, কিন্তু আগেও বলে আসছি। উচ্চ থেকে নিম্ন থেকে উচ্চ কক্ষপথে গেলে শক্তি কি হবে বলতো? শোষণ হবে না বিকিরণ হবে? অবশ্যই শোষণ হবে। শোষণ হয়। আর উচ্চ থেকে নিম্ন কক্ষপথে গেলে ইলেকট্রনের শক্তি বিকিরণ হবে। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট আমি মনে করি। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত। ঠিক আছে, এটার একটা সূত্র আছে, সূত্রটা করার কথা বলবো, এই জিনিসটা ক্লিয়ার করবো। কি বলছে এই জিনিসটা তোমার মাথা ঠান্ডা করে শোনো। ঠিক আছে, যে সাধারণত স্থির কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণ কি হয় না। মানে স্থির যে কক্ষপথ এটাতে ঘুরার সময় এটার কি ইলেকট্রনটা শক্তি শোষণও করতেছে না, শক্তি এক্সট্রা নিচ্ছেও না, শক্তি এক্সট্রা দিচ্ছেও না। তবে নিম্ন থেকে উচ্চ কক্ষপথে, মানে ধরো এইখানে আছে একটি ইলেকট্রন, ও যাচ্ছে 1 থেকে 3 তে যাবে, বুঝছো? এখন মনে করো কেউ গরিব, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, কেউ মাইন্ড করো না, একটা মানুষ ধরো গরিব, সে যদি গরিব থেকে বড় লোক হইতে চায় তার কি করা লাগবে? তার কাছে এক্সট্রা টাকা থাকা লাগবে, মানে কি তার কাছে টাকা আনা লাগবে না? সেম এইখানে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন আছে, সে যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাইতে চায় তাকে কি করতে হবে? শক্তি নিতে হবে নিজের কাছে, মানে কি শক্তি শোষণ করতে হবে, তাই না? টাকা যেমন কি, কেউ গরিব থেকে বড় হইতে চাইলে টাকা নিজের কাছে আনতে হবে, নিজের কাছে টাকা থাকলেই তুমি বড় হবা, বড় লোক হবা, তাই না? মানে রিচ হবা। সেম নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তরে যাইতে চায়, উচ্চ শক্তি স্তরে চলতে চায়, তাহলে কি করতে হবে? তাকে শক্তিকে শোষণ করতে হবে। আর যদি কেউ মনে করো বড় লোক, ঠিক আছে, তার এখন বড় লোক থাকার ইচ্ছা নেই, মানে রিচ থাকার ইচ্ছা নেই, সে গরিব হতে চায়, কি করবে? সব টাকা ছেড়ে দিব, ফালাই দিবে, দান করে দিব, কিছু একটা করবে, ত্যাগ করবে, তাই না? তাই একই হবে, যদি মনে করো এখানে ধরো একটা ইলেকট্রন আছে, ও যাচ্ছে এখানে যাবে, ঠিক আছে, মানে কি 4 থেকে যাচ্ছে কততে? 2 তে, তাহলে কি করতে হবে? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তি কি করবে? বিকিরণ করবে বা দান করবে। এই দেখো, নিম্ন থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রন কি করে? শক্তি শোষণ করে। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন কক্ষপথে গেলে, উচ্চ থেকে নিম্ন কক্ষপথে গেলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে। এটা নতুন মানে লিখছে আমার কাছে। আচ্ছা, এটা হচ্ছে মেইন কথা। So, আশা করি এই জিনিসটা তোমরা একবারে ক্লিয়ার। ঠিক আছে, সো এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে ফেলো, মেয়ে করে, এরপর আমি কিছু সূত্র দেখাবো। কিছু সূত্র না, একটাই সূত্র আছে, ঠিক আছে, এটা দেখাবো। এরপরে তোমার বোর পরমাণু মডেলের সাফল্য আছে, বোর পরমাণু মডেলের ব্যর্থতা আছে, এরপরে আমাদের এই ক্লাসটা শেষ। আচ্ছা, কয়টা বাজে? আহ, আচ্ছা, এটা হয়ে গেছে আশা করি। আমরা এখন মূলত কি একটা ছোট একটা সূত্র দেখাবো, ঠিক আছে? এইচ ভি মাথায় রাখবা, ঠিক আছে? কি এইচ ভি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যাম্ডা।
ঠিক আছে, এই জায়গার মধ্যে সি হচ্ছে কি আলোর বেগ। আলোর বেগ কত জানো? 3 × 10⁸ এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যদি আমরা কি, হ্যাঁ, তো সি দিলাম। আচ্ছা, আলোর বেগ ভি কি হবে বলতো? ভি হবে সাধারণত তোমার শোষিত বা বিকিরিত, মানে শোষণ করতেছে বা বিকিরণ করতেছে, যেটাই করুক না কেন শক্তি, সেটা কি কম্পাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, জেনেছিলাম। সো এখন মূলত এটাকে আমরা কি বলতেছি, যে শক্তি শোষণ করবে বা বিকিরণ করবে নাকি সেটার কম্পাঙ্ক আমরা বলছি ভি কে। হচ্ছে কি শক্তি শোষণ বা বিকিরণের, 1 মিনিট বিকিরণের কম্পাঙ্ক, ঠিক আছে। আরেকবার বলি, সি মানে কি আলোর বেগ, ঠিক আছে। আলোর বেগ 3.3 × 10⁸, ঠিক আছে। আর হচ্ছে কি তোমার ভি, ভি ভি কেন বলতেছি বাবা? আচ্ছা, ভি কি আমি আগেও বলছি? আহ, আহ, খেয়াল নেই। আচ্ছা দেখো, এই জিনিসটা আছে না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু ভি না, এটা কিন্তু মিউ হবে, ঠিক আছে। কি হবে? মিউ। এই জিনিসটা তোমাদের আরেকটু, আমি কয়েকবার মনে হয় হয়তো এই জায়গায় বেগ বলে ফেলছি, এই জায়গায় কিন্তু বেগ হবে না, এটা একটু ছোট ভুল হয়ে গেছে। এটা এভাবে করে দাও, তাড়াহুড়ো তো খেয়াল নেই না। So, এটা কি বলতেছে না, নিউ বলি সাধারণত নিউ দ্বারা কি বোঝাচ্ছে, শক্তি শোষণকে বিকিরণের যে কম্পাঙ্কে নিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর ল্যামডা, ল্যামডা হচ্ছে কি সাধারণত বিকিরণ বা শোষিত শক্তি কি হবে তোমার, কম্পাঙ্ক এখানে দেখি, কম্পাঙ্ক। আর ল্যামডা হচ্ছে কি শক্তি শোষণ বা বিকিরণের কি হয় জানো তোমার, তড়িৎ। আমরা সাধারণত তড়িৎ না, কি বলে তরঙ্গ দৈর্ঘ্য বলি না আমরা, সেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমার এই সূত্রটার ব্যাখ্যা, যে কোনটা দ্বারা কি বুঝাচ্ছে। আর এইচ মানে তো জানি, তাই না? আচ্ছা, এটা তাড়াতাড়ি করো, তারপর আমরা সামনে যাবো। আচ্ছা, একটা জিনিস আরেকটা বলে রাখি, সেটা মাথায় রাখবা, যে তোমার ইলেকট্রন সাধারণত উচ্চ শক্তি স্তর থেকে, আচ্ছা লিখে দিই, ইলেকট্রন উচ্চ থেকে নিম্নতে, তো কি দেখা যাচ্ছে নিচের লেখাগুলা? হ্যাঁ, দেখা যাচ্ছে কিছুটা। নিম্ন কক্ষপথে আহ যাওয়ার টাইমে যে আলো, দেখো উচ্চ থেকে নিম্ন মানে কি বিকিরণ করবে না, দান করবে না। সো বিকিরণ করে, ঠিক আছে। তা প্রিজমে প্রবেশ করালে, তা প্রিজমে, প্রিজম একটা এরকম একটা কাচের ইয়ে, বুঝছো, ত্রিভুজের কাছে প্রবেশ করালে তোমার পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, বুঝছো? পারমাণবিক বর্ণালী সৃষ্টি। কি বললাম, যে তোমার সাধারণত ইলেকট্রন উচ্চ থেকে নিম্নতে যাওয়ার সময় যে আলোটা, সরি শক্তিটা ত্যাগ করে না, ঠিক আছে। সো এই শক্তিটা ত্যাগ করার সময় আলো বিকিরণ করে, ওই আলোটা যদি তুমি প্রিজমে ফালাও তাহলে কি হবে, পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হবে। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নাও, এরপর আমরা সামনে যাবো, সাফল্য নিয়ে, ঠিক আছে। 3, 2, 1। চলো এখন আমরা কি নিয়ে আলোচনা করবো বলতো, সাফল্য নিয়ে, আমাদের বোর সাহেবের কি কি সাফল্য ছিল, ঠিক আছে। সো প্রথমটা নিয়ে যদি কথা বলতে যে আমরা কি বলতে পারি, যে তোমার বোর পরমাণু মডেলে কিন্তু তোমার ইয়ে নিয়ে কথা বলছে, শক্তি স্তরে,
শক্তি স্তরের আকার বৃত্তাকার তা নিয়ে কথা বলেছি। আমি মেইন পয়েন্ট গুলো বলে যাচ্ছি, এগুলো তোমরা নোটে লিখে রাখবা। খাতায় পরীক্ষার হলে খাতা হচ্ছে এইভাবেই লেখা লাগবে ওরকম না, তোমরা চাইলে আরেকটু সাজায় গুছায় সুন্দরভাবে বলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে প্রথম সাফল্য, যেটা রাদারফোর্ড বলা হয়নি যে তোমার শক্তি স্তরের আকারটা কি, যদি শক্তি স্তরের আকার যে বৃত্তাকার, এটা কি বোর পরমাণু মডেলে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কি এই যে শক্তি, আচ্ছা একটু ভেঙে বলি, নিম্ন থেকে উচ্চ বা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গেলে যে শক্তির শোষণ বিকিরণ হয় তা বলা হয়েছে বা বলা হয়েছে, ঠিক আছে? তার মানে কি, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাক বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাক, যেটার ক্ষেত্রে বিকিরণ শোষণ গুলো যে হয় শক্তি, এই কথাগুলো কে বলছে? আমাদের বোর সাহেব বলছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের রাদারফোর্ড বলেন তার পরমাণু মডেলে। এই জিনিসটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তো এই জিনিসগুলো হয়তো বা ক্লিয়ার, আমি যাগুলো বুঝতে দিই জিনিসটা আমরা সামনে আগাই। আচ্ছা, সি নিয়ে যদি 3 নাম্বার যদি বলতে যাই, তোমার পারমাণবিক যে বর্ণালী গুলা, ঠিক আছে, আমাদের সেটা বো তোমার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিছে, যেটা রাদারফোর্ড দেন। রাদারফোর্ড দেন, ঠিক আছে? তার মানে কি, যে আমাদের সাধারণত এক ইলেকট্রন বিশিষ্ট যে আমাদের হাইড্রোজেন আছে না, আচ্ছা এটাও লিখে দিয়েছি, এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন, ঠিক আছে? সো বোর কিন্তু মূলত কি করছে, এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের তোমার যে বর্ণালীগুলো আছে পারমাণবিক, সেটা নিয়ে মূলত ব্যাখ্যা দিছিল। কিন্তু আনফরচুনেটলি আমাদের যে রাদারফোর্ড সাহেব, তিনি এটা নিয়ে কোনো কিছুই বলে নাই, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে মূলত কি আমাদের বোর পরমাণু মডেলের সাফল্য। এখন সাফল্য থাকলে সীমাবদ্ধতাও থাকে কিছু, তাই না? সো এখন মূলত আমরা কি নিয়ে আলোচনা করবো বলতো? সীমাবদ্ধতা নিয়ে। তো সেইগুলো নিয়ে আমরা একটু লিখি। সীমাবদ্ধতা, তোমরা হয়তো বা অনেকে এখনই বুঝে গেছো সাফল্য করার সময় যে সীমাবদ্ধতা গুলো কি কি হইতে পারে। সাপোজ তুমি একটা জিনিস মাথা ঠান্ডা করে চিন্তা করো তো, এই মাত্র কি পড়াইছিলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের শুধু পারমাণবিক ব্যাখ্যা দিচ্ছে, তাই না? তাহলে কি আমার একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর কি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে? আমার বউ সাহেব পারেনি। এই জিনিসটা হচ্ছে প্রথম পার্ট, যে পারো তুমি চাইলে, ঠিক আছে? যে শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিচ্ছে, তবে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালীর আহ,
পারমাণবিক পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দেন। বর্ণালী ব্যাখ্যা দেন। ঠিক আছে, এটা কি প্রথম না, প্রথম সীমাবদ্ধতা, ঠিক আছে। আরেকবার যদি বলি তাহলে আমরা কি বলবো, আরেকবার বলে যাই আমি, যে তোমার সাধারণত কি করছে, সাধারণত প্রথম এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনটা, হাইড্রোজেন, তাই না? তারই তো হাইড্রোজেনের তো শুধু একটা ইলেকট্রন, বাকি সবগুলো কিন্তু 2 3 4 5 করে ইলেকট্রন। একটা ইলেকট্রন বিশিষ্ট মানে কি শুধু হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, এটা একটা সীমাবদ্ধতা। এরপরে হচ্ছে কি তোমার এই যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে, আচ্ছা সো এই ক্লাস নিচ্ছিলাম আর হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে গেল, দেখলাম যে কেউ মনে একজন কল দিছিল, এই জন্য আমি তো ক্লাসটা নিয়ে গেছি, পরে দেখি যে কি রেকর্ড হয়ে লাস্টের অনেক অংশ আর কি। সমস্যা নেই, আমরা এ নিয়ে পুরোপুরি ছিলাম, আমরা বি লিখতেছিলাম, এমন সময় দেখলাম অফ হয়ে গেছে আর কি। বিটা লিখছি আমি এখানে, বিটা বুঝিয়ে দিই, ঠিক আছে, আশা করি বুঝতে পারবো তোমরা। বিটা এখানের পরে আবার এখানে চলে গেছে উপরে, ঠিক আছে। সো আমি বুঝাই, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝবা যে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন গেলে বোরের মডেল অনুযায়ী একটা, হ্যাঁ, একটা রেখা দেখার কথা, মানে কি বোর সাহেবের হিসাবে কি, যে তোমার ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে যায় একটা ইলেকট্রন, বা ও নিচের কক্ষপথ থেকে যদি উপরের কক্ষপথে আসে একটা ইলেকট্রন, শুধুমাত্র কি একটা রেখা দেখার কথা, একটা রেখা। কিন্তু সূক্ষ্ম যন্ত্র বা আধুনিক যে যন্ত্রগুলো সেগুলো দ্বারা যদি পরীক্ষা করা হয় তখন দেখা যায় কি ওই একটা রেখা অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম কিসের, অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে কি তোমার বিভক্ত থাকে, ঠিক আছে। আমি দেখি তোমাদের একটা ছবি দেখানো যায় নাকি, আহ না ছবিটা নাই আসলে, ইন্টারনেট প্রবলেম। যাই হোক, তো আশা করি বুঝতে পারছো যে কি এখান থেকে এখানে বা ওখান থেকে ওখানে যদি যায় একটা রেখা দেখার কথা, কিন্তু আধুনিক যন্ত্র বা সূক্ষ্ম যন্ত্র দ্বারা দেখা যায় কি ওই একটা রেখাকে অনেকগুলো ছোট 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 সূক্ষ্ম রেখায় বিভক্ত, বা ছোট ছোট রেখার সমষ্টি হচ্ছে ওই একটা রেখা আসলে। তো এই জিনিসটা কি আমাদের বোর সাহেবের একটা সীমাবদ্ধতা, ঠিক আছে। বি হয়েছে না, সি, সি নিয়ে যদি কথা বলতে যাই, আহ তুমি হয়তো বা তোমরা এই জিনিসটা খেয়াল করছো যে আমি এটা অনেকবার বলছি, যে আমাদের বোর সাহেব কি বলছিল, যে অবশ্যই অবশ্যই কি কক্ষপথগুলো কি বৃত্তাকার, ঠিক আছে। তো বৃত্তাকার, মার্কার ওইটা নেই। বৃত্তাকার কক্ষপথের কথা বললেও, ঠিক আছে, বৃত্তাকার কথা মানে কি বৃত্তাকার যে কক্ষপথ সেটা বলছে, পরে দেখা যায় উপবৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, উপবৃত্তকার কক্ষপথ কি বিদ্যমান। তার মানে কি বুঝলাম, তোমার বি কিন্তু এটা, এই নিচের 1 2 3 এরপর উপরে চলে গেছে, এরপরে সি, ঠিক আছে। সি তে কি বললাম, যে বৃত্তাকার কক্ষপথের কথা বলছিল বোর সাহেব, কিন্তু পরে প্রমাণিত হয়েছে এটা যে তোমার বৃত্তাকারই শুধু না, বরং কি উপবৃত্তাকার কক্ষপথ আছে, মানে কি বৃত্তাকারও আছে উপবৃত্তাকারও আছে, কিন্তু বোর সাহেব কি বলছিল শুধু বৃত্তাকার। সে এটাও একটা তার ভুল বা একটা সীমাবদ্ধতা, তাই না। সে এগুলো হচ্ছে কি মূলত আমাদের বোরের সাফল্য আর বোরের সীমাবদ্ধতা যা দেখাইলাম এগুলি, এছাড়া কিছু নাই। সো এতটুকু যদি তুমি পুরোটা ক্লাস দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল নিয়ে বিন্দু মাত্র প্রবলেম থাকার কথা না। যদি তাও প্রবলেম থাকে তুমি চাইলে আরেকটু পিছনে যে জায়গাটাতে প্রবলেম সেই জায়গাটা আরেকবার একটু ভিডিওটা দেখে আসতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে হোসেন্স ক্লাসরুম, সেখানে তুমি মেসেজ দিতে পারো, ঠিক আছে। আর আশা করি আমাদের ফেসবুক গ্রুপ যেটা হোসেন্স ক্লাসরুম এসএসসি, সেখানে এমনকি আমাদের ইউটিউব চ্যানেল যেটা তোমাদের জন্য ডেডিকেটলি এসএসসির জন্য, কিন্তু এই ইউটিউব চ্যানেলটা এইচএসসির জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেল, যাতে তোমাদের প্রবলেম না হয় কি হোসেলস ক্লাসরুম এসএসসি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর ক্লাসটা করে তো আশা করি বুঝতেই পারতেছো যে আমরা চেষ্টা করতেছি কি আমরা আমাদের পেইড বেচে যে এরকম সার্ভিস দিতাম সেই সেম সার্ভিস আমরা কি
ফ্রি বেচে দিচ্ছি। সো আশা করি তোমরা ক্লাসগুলো করবা, বাকি সব ক্লাসও রেগুলারলি আসতে থাকবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও দেখার জন্য। লাইক করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার দিবা, যাতে করে তারাও আমাদের এখান থেকে ক্লাস করে অনেক কিছু শিখতে পারে। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।